কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের কনভেনশন অনুষ্ঠিত হয় আগরতলায়। ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে এই আয়োজনে উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস স্থলাপাত্র সহ অন্যান্যরা। ফোরামের তরফে প্রতিনিধিরা আলোচনা করেছেন। এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা, অধিকৃত সংস্থা, স্বশাসিত সংস্থা, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, বিএসএনএল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা এই কনভেনশনে অংশগ্রহণ করেছেন। তার আগে তারা মানববন্ধন কর্মসূচিও করেছেন। তারা তাদের তরফে বক্তব্যের কথা তুলে ধরেছেন আজকের এই কনভেনশনে। আমাদের আজকের কর্মসূচিটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় ফোরাম, সেই কেন্দ্রীয় ফোরামের আহ্বানে সাড়া দিয়ে আমাদের রাজ্যের যে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন যেটা আছে তার উদ্যোগে এখানে আমরা একটা এই ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে যে অডিটোরিয়াম আছে সেখানে আমরা একটা কনভেনশন করছি। তার মূল বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের ফিনান্স বিলের সঙ্গে যে ভ্যালিডেশন ক্লজ এবার পেশ করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কেন আমরা প্রতিবাদ করছি এই কারণে, ভ্যালিডেশন ক্লজের মাধ্যমে যেটা কেন্দ্রীয় সরকার করতে পারবে সেটা হচ্ছে পেনশনারদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা যাবে। অর্থাৎ পে কমিশন গঠিত হওয়ার আগে এবং পরে যে সমস্ত পেনশনার থাকবে, আগের যারা এবং পরে যারা নতুনভাবে পেনশনার হবে তাদের মধ্যে পেনশনার নিয়ে একটা বিভাজন সৃষ্টি করা যাবে। এই যে বিষয়টা মূলত তার বিরুদ্ধেই কিন্তু আমাদের আজকের এই কনভেনশন। এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আগেও এ বিষয়ে 1982 সালে তার যে কনস্টিটিউশনাল বেঞ্চ এ বিষয়ে রায় দিয়েছিল যে না, এটা কেন্দ্রীয় সরকার করতে পারে না, কারণ এটা একটা কনস্টিটিউশনাল রাইট পেনশন পাওয়াটা, এবং তার মধ্যে যারা পেনশনার তাদের মধ্যে আলাদা কোনো গ্রুপ করাটা এটা সাংবিধানিকভাবে এটা অবৈধ হবে। এই যে সুপ্রিম কোর্টের যে রায় যেটা, সেটাকেও কিন্তু এখন এই যে ভ্যালিডেশন ক্লজ সেটার মাধ্যমে কেন্দ্রীয় সরকার কিন্তু মান্যতা নাও দিতে পারে। এই যে আশঙ্কা, তার বিরুদ্ধেই কিন্তু আমরা আজকের এই কনভেনশন। আমরা বলছি কেন্দ্রীয় সরকার এই যে ক্লজ যেটা আছে এটা তুমি উইথড্র করো। দ্বিতীয় যে বিষয়টা, জানুয়ারিতে পে কমিশন গঠন করার কথা বলা হলেও প্রায় 8 মাস হয়ে গেল, এখনও কিন্তু পে কমিশন গঠিত হয়নি। তো আমরা বলছি অ্যাজ আর্লি এজ পসিবল পে কমিশন গঠিত হোক এবং তার যে টার্মস অফ রেফারেন্স বা বিচার্য বিষয় সেগুলোকে সরকার ঘোষণা করুক। তাহলে আমাদের যারা পেনশনার এবং কর্মচারী, যারা নিয়মিত কর্মচারী যারা আছেন, তাদের যে পে রিভিশনের, পেনশন রিভিশনের যে ব্যাপারটা সেটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা জানতে পারবো। সুতরাং এই মূলতই দুটো বিষয় নিয়ে কিন্তু আজকের আমাদের যে কনভেনশন, ভ্যালিডেশন ক্লজটাকে সরকার এটাকে বাতিল করতে হবে বা উইথড্র করতে হবে, আর অ্যাজ আর্লি এজ পসিবল যে এই যে 8th পে কমিশন সেটা কনস্টিটিউট করা এবং তার টার্মস অফ রেফারেন্স ডিক্লেয়ার করা। আমরা তো আন্দোলন করছি, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে আমরা কোনো আশ্বস্ত হওয়ার মতো কিছু জানতে পারিনি, যার দরুন আমরা ফেজড ম্যানারে একটার পর একটা আমরা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এর আগেও আমরা মানব শৃঙ্খল করেছি, তারপরে ধর্ণা করেছি আমরা, এরপরও আমাদের কিছু কর্মসূচি আছে। তার মানে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো সিগন্যাল কিন্তু পাইনি। আমি ডক্টর ভূপাল সিনহা। আপনারা শুনলেন সেখানে সংগঠনের তরফে প্রতিনিধির বক্তব্য। তার পাশাপাশি এই আয়োজনে উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস স্থলাপাত্র কি বলছেন আমরা একবার শুনব। আমরা ঠিক জানি না কোন কোন বিষয়ে নতুন উপস্থাপিত করবে। অন্তত উনি স্পষ্টভাবে বলেছেন যে ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে ধারাগুলো ফাইন্যান্স বিলে আছে তিনি তার কিছু কিছু ক্ষেত্রে সংশোধন যে বিলটা করবেন। ভারতের পার্লামেন্ট এখন প্রায় স্থানবল, কোনো কার্যকারিতা প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এর জন্য আমাকে আপনাদের বুঝিয়ে বলতে হবে না, কোন ধরনের সদর্থক আলোচনা বিতর্ক পার্লামেন্টে হয় না, এবং যার ফল ভুগতে হয় এই দেশের নাগরিকদের, এই দেশের সাধারণ মানুষদের। তো প্রয়োজনীয় বিষয়গুলো, জনসাধারণের স্বার্থ বিষয়ক যে বিষয়গুলো পার্লামেন্টে উত্থাপিত হয় না, তার কোনো আলোচনা হয় না। এবং যেটা আমরা জানি, যারা সংসদের ইতিহাস জানি, সারা পৃথিবী জানি, বলা হয় যে ব্রুট মেজরিটি,
জোরে আমাদের বিভিন্ন বিলগুলোকে পাস করিয়ে নেওয়া হয়। এটা একটা স্বাস্থ্যকর সংসদীয় ব্যবস্থা নয়। আজকে যে বিষয়টা নিয়ে আমি যেটা বিষয় অনেকগুলো দিক আছে, যেমন আমাদের একটা এক ধরনের পেনশন ব্যবস্থা ছিল, যেটা যিনি উদ্বোধক বক্তা ছিলেন তিনি বলেছেন যে 1972 সালের পেনশন রুল সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই অনুসারে মোটামুটি কম বেশি এবং সেই রুলটা সারা ভারতবর্ষের রাজ্য সরকারগুলো তাদের রাজ্যে গ্রহণ করেছিল। এটার মধ্যে একটা সমতা ছিল, সমস্যাও ছিল। পেনশন নির্ণয় করার ক্ষেত্রে যে সমস্যা ছিল সেটা হচ্ছে সাধারণ, সে বিষয়ে আমি একটু বলবো আপনাদের। তার থেকে বড় জিনিস যেটা হচ্ছে যে এখন এই যে নির্দিষ্ট পেনশন পাওয়া, এই পদ্ধতিটার মধ্যে একটা পরিবর্তন আনা হচ্ছে, এবং এই পরিবর্তনটা যে আনা হচ্ছে আপনাদের খুব লক্ষ্য রাখতে হবে যে পরিবর্তন আনার ক্ষেত্রে যে ধরনের অর্থনৈতিক যুক্তিগুলো হাজির করা হচ্ছে সেগুলো হচ্ছে মানুষের বাঁচার যে কাল, মানে জীবনকাল, সেটা অনেক বেড়ে গিয়েছে। ভারতবর্ষে সেটা প্রায় 80-র কাছাকাছি গড় আয়ু মানুষের, বিশেষ করে পেনশন ভোগীদের। আগে যে গড় আয়ুটা ছিল 65-র মতো। এটা হচ্ছে সরকারি যুক্তি। দ্বিতীয়ত হচ্ছে কোত্থেকে এত টাকা আসবে যে আমরা এই হারে পেনশন দিয়ে যেতে পারব। এবং 3 নম্বর যেটা হচ্ছে যে এই ব্যবস্থাটাকে যে সমর্থন যোগানোর জন্য সরকারের আয় ততটা বাড়ছে না, যে কারণে এটা করা যাবে না। এটা হচ্ছে 3টা যুক্তি। প্রথম যুক্তি, বা এই সবকটা যুক্তি আসলে একটা যুক্তি, যে সরকার যে নির্ধারিত পেনশন প্রকল্প চালু করেছিলেন সেটা তারা চালাতে চান না, কারণ অনেকগুলো অর্থনৈতিক সমস্যা তারা সম্মুখীন করছেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এই ব্যবস্থার মধ্যে তারা পরিবর্তন আনতে চায়। পরিবর্তনটা কি? যেটা আপনারা ন্যাশনাল পেনশন সিস্টেম যেটা চালু করেছে, এনপিএস যেটাকে বলা হয়, সেটা যদি আপনারা একটু তলিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে সেটা। যে এটা অনেকটা কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমে যাচ্ছে, সঙ্গে বাজারকে যুক্ত করছে। অর্থাৎ আপনি আপনার প্রতি মাসের বেতন থেকে, যারা 1 জানুয়ারি 2004 করে চাকরিতে যোগ দিয়েছেন, তাদেরকে প্রতি মাসে আপনার বেতন থেকে একটা নির্দিষ্ট 10% হারে আপনার বেতন থেকে কাটা যাবে, আর বাকি 10% সেটা সরকার আপনার একটা ফান্ডের মধ্যে জমা দেবে। এবং এই ফান্ড ম্যানেজার এবং ডেভেলপমেন্ট সিস্টেম বলে যে রেগুলেটরি কমিটি আছে, তারা সেটা বাজারের সঙ্গে এই আপনার টাকাগুলোকে যুক্ত করবে, যাতে সেখান থেকে মুনাফা পাওয়া যায়, লাভ পাওয়া যায়। বাজারের সঙ্গে টাকা যুক্ত করার যে জিনিসটা হচ্ছে সবচেয়ে ভয়ানক অনিশ্চয়তা। আপনি জানেন না, আপনি আজকে আপনি একটা ব্যাংকে বা আপনি যদি একটা শেয়ার কেনেন, অনেকেই সাধারণ মানুষ ব্যক্তি জীবনে শেয়ার কেনেন, তো এটা আগামী 1 বছর পরে আপনি যদি ধরুন যে 10 টাকা দামের 1000 শেয়ার কিনলে আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন, 1 বছর পরে সেই 10 টাকার 10 টাকায় থাকবে কিনা এটা কিন্তু আপনি নিশ্চিত নন। বাজারের অনেকগুলো তার প্রতিবর্ত, যাকে আমরা বলি, কন্ডিশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যে কোম্পানিগুলোকে টাকা দেওয়া হলো সেই কোম্পানিটা লাভ করতে পারলো কিনা, সেই কোম্পানি বা যে যারা টাকাটা কাজে লাগায় তারা প্রতিযোগিতার মধ্য থেকে গিয়ে লাভটাকে তুলে আনতে পারে, যেগুলো একটাও আপনার নিয়ন্ত্রণের মধ্যে। তাদের পেনশন পরে যারা রিটায়ারমেন্টে যাচ্ছে তাদের থেকে লোয়ার স্কেলে তাদেরকে কিন্তু পেনশন দেওয়া হয়েছে। এটা নিয়ে তারা কেস করেছে, এবং এর আগেও আপনার সুপ্রিম কোর্ট কিন্তু কনস্টিটিউশনাল বেঞ্চ এই একটা বিষয়ে রিগার্ডিং ডিস্টিংশন, মেকিং ডিস্টিংশন এবং পেনশনারদের মধ্যে ডিস্টিংশন করা যাবে কিনা এই বিষয়ে 1982 সালে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ, তখনকার যে প্রধান বিচারপতি ওয়াই.ভি. চন্দ্রচূড়, আমি যদি ভুল না করে থাকি, ওনার নেতৃত্বে যে ঐতিহাসিক রায় দিয়েছে সেটা হচ্ছে এই যে পেনশনাররা হচ্ছে একটা হোমোজেনিয়াস গ্রুপ,
একটা সুসামঞ্জস্য একটা শ্রেণী, তাদের মধ্যে কোনো ডিভিশন করা যাবে না। এটা যদি করা হয় তাহলে কনস্টিটিউশনাল যে প্রভিশন আছে সেটাকে কিন্তু ভায়োলেট করা হবে। এবং এই যে পেনশন, এটা হচ্ছে রাইট টু প্রপার্টি অফ পেনশনার্স। এটা কোনো বাউন্টি বা দয়ার দান না, এটা সরকার দিতে বাধ্য। সুতরাং এইটার ক্ষেত্রে সরকার কোনো ডিভিশন ক্রিয়েট করতে পারবে না অন দি বেসিস অফ দি ডেট অফ দি রিটায়ারমেন্ট। কারণ এখানে যেহেতু রিটায়ারমেন্টে যাবে দেন অল আর পেনশনার্স, সুতরাং সেই পেনশনারদের মধ্যে তোমার এত বিভাজন ক্রিয়েট করার কোনো ক্ষমতা তোমার নেই। সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার এটা বলে দিয়েছিল। তারপরে এই যে 2006 আমি যেটা বললাম S30 পেনশনার্স অ্যাসোসিয়েশন, তারপরে আপনার আরেকটা আছে ফোরাম অফ আইপিএস পুলিশ অফিসার, যারা তাদেরও এরকম কেজ আছে যে তারা রিটায়ারমেন্টের পরে যারা রিটায়ারমেন্টে গেছে তাদের যে পেনশন ফিক্স করেছে, আর তারা যখন রিটায়ারমেন্টে গেছে জুনিয়র স্কেল থেকেও তাদের পেনশনটা কম করে দিয়েছে আগে যারা রিটায়ারমেন্টে গেছে। ওই যে কেসটা আগে বললাম আপনারা S30, তাদের যে পেনশন সেই পেনশন S20 না, S মানে হচ্ছে স্কেল, অর্থাৎ লোয়ার স্কেলে যারা আছে তাদের থেকেও হায়ার স্কেলে যারা ছিল তাদের পেনশনটাকে নামিয়ে দিয়েছে। এই আইপিএস অফিসার যারা নট লেস দেন 300, তারাও কিন্তু এটা স্বীকার। এবং দেখা গেছে কোর্ট তার বিরুদ্ধে কিন্তু রায় দিয়েছে, বলছে তোমরা এটা করতে পারো না, এটা তোমরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে ভায়োলেট করছো, এটা তোমার এটা করতে পারো না। সুতরাং তাদের যে ন্যায্য পাওনা তাদেরকে দিয়ে দাও। এটা S30 ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্টেশন করতে যায় তাহলে বোধহয় 35,000 কোটি টাকার মতো লাগবে। আর এইগুলো ওদেরকে আইপিএস অফিসার যারা আছে তাদের এটা করতে গেলে প্রায় 26,000 কোটি টাকার মতো লাগবে। অর্থাৎ মোর দেন 60,000 crores লাইবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই রায়টাকে যদি কার্যকর করতে চায়, এইটা গভর্নমেন্ট এই রায়টা নিতে চাইছে না। তার জন্যই এই হচ্ছে ভ্যালিডেশন আপনার, যে না এই ভ্যালিডেশনের মাধ্যমে পেনশন রুলসে কি আছে বা পে কমিশন কি বলছে এগুলো কিছু এসে যাবে না। এই ভ্যালিডেশন কিন্তু সমস্ত কিছুকে ওভাররুল করে তারপরে কিন্তু আপনার গভর্নমেন্টকে কিন্তু ক্ষমতা দিয়ে দিয়েছে, গভর্নমেন্ট তার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবে। এই যে বিষয়টা, এটা যে ড্রাকোনিয়ান লেজিসলেশন, এটার বিরুদ্ধে আমরা যদি সমবেতভাবে শক্তিশালী প্রতিবাদ আমরা গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু সমূহ বিপদ, যেটাকে আমরা বলছি সোর্ড অফ ডেমোসেন্স, মানে খড়গ ঝুলছে আমাদের তাদের উপরে, এটার থেকে কিন্তু রক্ষা পাবো না এটা। সুতরাং আজকের যে আমাদের যে এই যে কনভেনশন, এই কনভেনশনের মূল যে বিষয়টা সেটা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা এই পর্যন্ত কি কি কর্মসূচি নিয়েছি, ভবিষ্যতে এখনো পর্যন্ত যাদের সিদ্ধান্ত আমরা পেয়েছি, ভবিষ্যতে কি কি কর্মসূচি আমাদের বাকি আছে, এগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। এই কারণে যে সরকার এই যে দায়িত্বটা নিতে চাইছে না, অর্থাৎ এটা শুধু আমাদের এটার ক্ষেত্রে নয়, আর অন্যান্য ক্ষেত্রেও দেখবেন আমাদের আগে যখন একটা ডিজিএসটি অর্থ ব্যবস্থা, যেটাকে আমরা বলি পুঁজিবাদী ব্যবস্থা, ঠিক আছে, কিন্তু তার মধ্যে সরকারের নিয়ন্ত্রণের একটা ব্যাপার আছে, জনসাধারণের কল্যাণের ব্যাপারে। সেখানে বিভিন্ন ধরনের জনসংখ্যার তাদের অবস্থার নিরিখে তাদের কিন্তু আর্থিক বিবেচনার অবস্থার বিবেচনার পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু জনকল্যাণমূলক ব্যবস্থা নেওয়ার কথা। আমরা সেটা দেখেছি, আমরা ভর্তুকি দেখেছি, আমরা পেনশনের ক্ষেত্রে দেখেছি, সরকার বিভিন্ন যে পরিকাঠামো নির্মাণ সেখানেও আমরা দেখেছি। কিন্তু আমরা যেটা দেখছি 91 সালে অর্থাৎ নয়া উদারবাদী ব্যবস্থার পর থেকে আস্তে আস্তে কিন্তু এই যে সরকারের ইতিবাচক হস্তক্ষেপ যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। এটা এই যে প্রবণতা যেটা, এটার বিরুদ্ধে যদি আমরা শক্তিশালী আন্দোলন যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু সংকট দিন দিন বাড়বে। শুধু পেনশনার না, সাধারণ মানুষ, যুবক, কর্মসংস্থান প্রার্থী, কৃষক, সবাই
আমরা কিন্তু আরো কঠিন সংকটের দিকে অগ্রসর হব। এই কারণে আমাদের যে প্রকৃতি কি অবস্থা এটা তুলে ধরার জন্য এই আজকের কনভেনশন, এবং এই কনভেনশনের পরে পরবর্তী কর্মসূচি যাই হয় আপনাদেরকে জানাবো। আপনারা শুনলেন সেখানে অতিথিদের বক্তব্য, তার পাশাপাশি ফোরামের তরফে প্রতিক্রিয়া কিংবা ভাষণ পর্ব। সেদিক থেকে তাদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় পড়বে। দেখতে থাকুন PB24।